হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মি ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ ঋষিকেশ। তোমাদের জন্য আজকে নতুন একটা ক্লাস নিয়ে এসেছি, ওয়ার্ক পাওয়ার এনার্জি। এখানে আমরা নতুন করে আবার কনসেপ্টটা শিখবো চ্যাপ্টারে, আর প্রিভিয়াস ইয়ারে 5খানা কোশ্চেন আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের মধ্যে খুব বেশি মাত্রায় শেয়ার করে দাও, যাতে তোমারও উপকার হয়, বন্ধুদের উপকার হয়। ঠিক আছে, চলো আজকে ক্লাস স্টার্ট করা যাক। দেখো, প্রথমে আমাদের কি আসে? ওয়ার্ক ডান। তো ওয়ার্ক ডান কাকে বলে? তুমি যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করো, সেই বলের অভিমুখে বস্তুটি যদি সরণ ঘটে, তাহলে তো বল কার্য করেছে বলা হয়। তাহলে এখানে ডাব্লিউ ইকুয়াল টু কি? বল ইন্টু বলের প্রয়োগ বিন্দু সরণ, এফ ডট এস। এবার ডট প্রোডাক্ট আমরা সবাই জানি, এফ ডট এস মানে কি? এফ এস কস থিটা। এবার দেখো থিটার বিভিন্ন মানের জন্য আমার ডাব্লিউর মান কি হয়, মানে ওয়ার্ক ডান কেমন কেমন হয়। যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, তাহলে কস 0 ডিগ্রি 1, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে কস 90 ডিগ্রি 0, তাই তো? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু 0। যদি থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি হয়, তাহলে দেখো ডাব্লিউ হচ্ছে আমার লেস দ্যান 0, কস 180 ডিগ্রি -1। তাহলে প্রযুক্ত বল এফ হচ্ছে আমার একটা ভেক্টর কোয়ান্টিটি, এবং সরণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার ভেক্টর কোয়ান্টিটি। এই দুটো ডট প্রোডাক্ট করলে আমি কার্য পাবো। কার্য হচ্ছে আমার একটা স্কেলার কোয়ান্টিটি, সেটা দেখো আমি লিখে রেখেছি এখানে। আচ্ছা, এরপরে আমরা আরো দুখানা কেস দেখব। এটা গেল হচ্ছে আমার ওয়ার্ক ডান বাই কনস্ট্যান্ট ফোর্স। এবার যদি ফোর্সটা ভ্যারিয়েবল ফোর্স হয়, সেক্ষেত্রে আমাকে ডিডব্লিউ কে ক্যালকুলেট করতে হবে। ডিডব্লিউ মানে কি? এফ ডট ডিআর। এফটাকে আমি তিনটে কম্পোনেন্টে ভেঙে নিলাম, এ ক্যাপ বরাবর, জে ক্যাপ বরাবর এবং কে ক্যাপ বরাবর। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কি হবে? এফ এক্স আই। ওয়াই অ্যাক্সিস বরাবর কি হবে? এফ ওয়াই জে। আর জেড অ্যাক্সিস বরাবর এফ জেড কে। তাহলে এফ কে আমি তিনটে কম্পোনেন্টে ভেঙে লিখে নিলাম। এবার আর ভেক্টর যদি আমার এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে হয়, সেখান থেকে ডি আর সমান কি লিখতে পারি? ডি এক্স আই প্লাস ডি ওয়াই জে প্লাস ডি জেড কে। তাহলে এবার যদি ডাব্লিউ বার করি, দেখো আমাকে যদি ডি ডাব্লিউ হচ্ছে আমার এফ ডট ডিআর, তাহলে ডাব্লিউ কি হবে? ইন্টিগ্রেশন ওভার এফ ডট ডিআর করলে কি পাবো? ইন্টিগ্রেশন ওভার এফ এক্স ডিএক্স প্লাস এফ ওয়াই ডিওয়াই প্লাস এফ জেড ডিজেড। আচ্ছা, নেক্সট আসে হচ্ছে ওয়ার্ক ডান বাই এ কাপল, দ্বন্দ্ব। দেখো, এই ব্যাপারটা আমরা যখন রোটেশনাল মোশন পড়বো বা অ্যাঙ্গুলার মোশন, সেই ক্ষেত্রে মানে সেখানে আমরা ভালো করে শিখবো। দেখো, ফর রোটেশনাল মোশন ওয়ার্ক ডান এর ফর্মুলা কি বলছে? W ইকুয়াল টু টর্ক ইন্টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, W ইকুয়াল টু টাউ ইন্টু থিটা। ঠিক আছে, চলো এবার আমরা ডাইমেনশন দেখে নিই ওয়ার্ক ডানে। ওয়ার্ক ডান মানে কি? আমরা দেখেছি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে ডাইমেনশন কি হবে? ফোর্সের ডাইমেনশন ইন্টু ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন। ফোর্সের ডাইমেনশন আমরা জানি এম এল টি টু দি পাওয়ার -2। নিউটনের সেকেন্ড ল থেকে আমরা পাই এফ ইকুয়াল টু এম এ। সেখানে মাস এবং অ্যাক্সেলারেশনের ডাইমেনশন বসিয়ে দিলে আমরা ফোর্সের ডাইমেনশন পেয়ে যাবো এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এল। এল হচ্ছে ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন। তাহলে ওয়ার্ক ডান ডাইমেনশন কি হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আর একটা কথা এখানে মনে রাখবে যে ওয়ার্ক ডান এবং এনার্জি এই দুটো ফিজিক্যাল কোয়ান্টিটির আমার ডাইমেনশন সেম হয়। দ্য ডাইমেনশন অফ ওয়ার্ক ডান অ্যান্ড এনার্জি ইজ দ্য সেম। দেখো, এরপরে আসছে হচ্ছে পাওয়ার। পাওয়ার বা ক্ষমতা, সময়ের সাপেক্ষে কার্য করা হারকেই বলা হয় পাওয়ার বা ক্ষমতা। আমরা জানি, অর্থাৎ কি একক সময়ে যে পরিমাণ কার্য করা হয় তাকেই বলা হয় ক্ষমতা। তার পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। এবার টি কে যদি তুমি একক করে দাও, ইউনিট করে নাও, তাহলে পি ইকুয়াল টু ডাব্লিউ। দেখো, ফর লিনিয়ার মোশন পি এর মান কত হয়? এখানে পি হচ্ছে পাওয়ার, এফ ডট ভি। ঠিক আছে, এফ হচ্ছে আমার ফোর্স, ভি হচ্ছে আমার ভেলোসিটি। তাহলে এফ ভি কস থিটা ডট প্রোডাক্ট। আর অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে কি হয়? পি ইকুয়াল টু টর্ক ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি, টাউ ইন্টু ওমেগা। এবার আমরা পাওয়ারের ডাইমেনশন দেখবো। দেখো, পাওয়ারে আমরা কি লিখেছি? ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। তাহলে ডাইমেনশন কি হবে? পি ইকুয়াল টু ডাব্লিউ ডাইমেনশন বাই টাইমের ডাইমেনশন। ডাব্লিউ ডাইমেনশন আমরা একটু আগে দেখলাম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই টাইম মানে টি। তাহলে পাওয়ারের ডাইমেনশন কি হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। এবার ইউনিটস অফ পাওয়ার। পাওয়ারের বিভিন্ন ইউনিটগুলো আমরা দেখি। আগে দেখবো অ্যাবসলিউট ইউনিট কি। সিজিএস পদ্ধতিতে অ্যাবসলিউট ইউনিট হচ্ছে আর্ক পার সেকেন্ড, এফপিএস পদ্ধতিতে ফুট পাউন্ডাল পার সেকেন্ড, আর এমকেএস পদ্ধতিতে জুল বা মিটার পার সেকেন্ড, নিউটন মিটার পার সেকেন্ড। আর প্র্যাকটিক্যাল ইউনিট কি, যেগুলো আমরা কার্যক্ষেত্রে ব্যবহার করি? সিজিএস পদ্ধতিতে আর্ক পার সেকেন্ড, এমকেএস পদ্ধতিতে ওয়াট এবং এফপিএস পদ্ধতিতে এইচপি মানে হর্স পাওয়ার।
আমি এখানে একটা ট্রান্সফরমেশন দেখিয়েছি। দেখো 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 550 ফুট পাউন্ডার পার সেকেন্ড ইকুয়াল টু 746 জুল পার সেকেন্ড ইকুয়াল টু 746 ওয়াট। এই ট্রান্সফরমেশনটা মনে রাখতে হবে। নেক্সট দেখো, এরপরে আসে হচ্ছে এনার্জি। কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকেই ওই বস্তুটা এনার্জি বলা হয়। এনার্জি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক। আচ্ছা, এনার্জি হচ্ছে দু ধরনের, কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি কাকে বলা হয়? কোনো বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকেই ওই বস্তুটা কাইনেটিক এনার্জি বলা হয়। দেখো, লিনিয়ার মোশনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি আমরা সবাই জানি হাফ এম ভি স্কোয়ার, যেখানে এম হচ্ছে কোনো একটা বডির মাস এবং ভি হচ্ছে তার ভেলোসিটি। আর ফর রোটেশনাল মোশন কাইনেটিক এনার্জি কত হয়? হাফ আই ওমেগা স্কোয়ার। আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া আর ওমেগাটা কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি। ঠিক আছে, তাহলে এবার দেখি আমরা মোমেন্টাম আর কাইনেটিক এনার্জির মধ্যে কি রিলেশন। দেখো, এই রিলেশনটা আমরা নিউটনস ল অফ মোশন চ্যাপ্টারটা তো আমরা দেখে এসেছি। কাইনেটিক এনার্জিকে আমরা ডিনোট করি লিনিয়ার মোশনের ক্ষেত্রে হাফ এম ভি স্কোয়ার। এবার উপর নিচে তুমি এম দিয়ে গুণ করো, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই টোয়াইস এম। এবার পি হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ। ভরবেগ কাকে বলা হয়? ভর ইন্টু বেগ, তাই তো? তাহলে পি হচ্ছে আমার এম ভি, তাহলে পি স্কোয়ার বাই টোয়াইস এম, এটা ইকুয়াল টু কাইনেটিক এনার্জি হবে। আচ্ছা, এখানে আমি দুখানা গ্রাফ শো করেছি। দেখো, আমি যদি ই কে এর সঙ্গে পি কার্ভ প্লট করি, দেখো একদিকে হচ্ছে আমার একঘাত আর একদিকে হচ্ছে আমার দ্বিঘাত সমীকরণের, তাহলে কি এটা আমার প্যারাবোলার ইকুয়েশন হবে প্রথম ডায়াগ্রামটা, ই কে ভার্সেস পি। আর যদি আমি রুট ই কে আর ভার্সেস পি আমি ডায়াগ্রাম প্লট করি, তাহলে আমার ডায়াগ্রামটা কেমন হবে, কার্ভটা কেমন হবে? স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। ঠিক আছে, চলো এবার আমরা দেখে নিই পোটেনশিয়াল এনার্জি। দেখো, কোনো বস্তু তার বিভিন্ন অবস্থান বা আকৃতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে ওই বস্তুটার পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি বলা হয়। দেখো, এখানে আমি তিনখানা পয়েন্ট শো করেছি। পোটেনশিয়াল এনার্জি অ্যাট হাইট এইচ, তুমি একটা বস্তুকে মাটি থেকে এইচ হাইটে নিয়ে গেলে তাহলে তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি কতটা স্টোর হবে? ইপি ইকুয়াল টু এম জি এইচ। এম হচ্ছে বস্তুটার মাস, জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর এইচ হচ্ছে আমার হাইট, তুমি কত হাইট অবধি বস্তুটাকে তুললে। নেক্সট পয়েন্ট 2, দ্য পোটেনশিয়াল এনার্জি অন দি সার্ফেস অফ দি আর্থ। পৃথিবীর সার্ফেসে পোটেনশিয়াল এনার্জি কত? পৃথিবীর সার্ফেসে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে মাইনাস জি এম এম বাই আর। এখানে এমটা কি? মাস অফ আর্থ, ক্যাপিটাল এম মাস অফ আর্থ, আর স্মল এমটা কি হচ্ছে? তুমি যে বস্তুটাকে পৃথিবীর উপরে রাখছো সেই বস্তুটার মাস, আর ক্যাপিটাল আর হচ্ছে আমার রেডিয়াস অফ আর্থ। দেখো, থার্ড পয়েন্ট, দ্য পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইন এ স্প্রিং। একটা স্প্রিংয়ে কি পরিমাণ পোটেনশিয়াল এনার্জি স্টোর হয় সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, যেখানে কেটা কি? সেই স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট। চলো এবার আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখে নিই, খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এগুলো। ফার্স্ট কোশ্চেন কি বলছে? এ বডি অফ মাস m accelerates uniformly from rest to v1 in time t1. Find the instantaneous power delivered to the body as a function of time t. দেখো, m ভরে একটা বস্তু আছে, t1 টাইমে v1 জিরো থেকে তার বেড়ে তার বেগ কত হচ্ছে v1, তাহলে তার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ডেলিভার্ড কত জানতে চেয়েছে। তাহলে যদি জিরো থেকে বেগ বেড়ে v1 হয় t1 টাইমে, তাহলে তার অ্যাক্সেলারেশন কত হবে? v1 মাইনাস জিরো বাই t1, তাই তো? এবার দেখো ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি v ইকুয়াল টু, দেখো আমরা কি জানি ফর্মুলা কাইনেমেটিক্সের সূত্র থেকে, v ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে ইউটা তো জিরো, মানে তার স্টার্টিং ভেলোসিটি বা ইনিশিয়াল ভেলোসিটি তো জিরো, তাহলে v ইকুয়াল টু এটি হবে। এবার এর মান আমরা একটু আগে বার করলাম v1 বাই t1, তাহলে টি টাইম পর তার ফাইনাল ভেলোসিটি কত হবে? v1 বাই t1 ইন্টু টি। তাহলে পাওয়ারের ফর্মুলা আমরা জানি ফোর্স ইন্টু ভেলোসিটি। ফোর্স ইন্টু ভেলোসিটি কি করে হয়? দেখো, আমি সাইডে আমি প্রুফ করে রেখেছি তোমাদের জন্য। পাওয়ার সমান আমরা জানি ওয়ার্ক ডান বাই টাইম, তো ওয়ার্ক ডানকে আমরা কি লিখতে পারি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট এফ ডট ডিএস, মানে এফ ইন্টু ডিএস ডিভাইডেড বাই টাইম, তাহলে এফ ইন্টু এস বাই টি। এবার এস বাই টি মানে তো আমরা ভি জানি, দূরত্ব বাই সময় সমান ভেলোসিটি। তাহলে দেখো, ফোর্স ইন্টু ভেলোসিটি হচ্ছে আমার পাওয়ার, তাহলে ফোর্স সমান কত? এম ইন্টু এ। এবার ভেলোসিটি হচ্ছে আমার ভি, তাহলে এটা হচ্ছে আমার অ্যাক্সেলারেশন, ভিটা হচ্ছে আমার ভেলোসিটি। তাহলে এম ইন্টু অ্যাক্সেলারেশন আমরা বার করে রেখেছি v1 বাই t1, আর ভেলোসিটি বার করে রেখেছি v1 বাই t1 ইন্টু টি। তাহলে পাওয়ার বার করে নাও তোমরা গুণ করে, m v1 স্কোয়ার বাই t1 স্কোয়ার ইন্টু টি। চলো নেক্সট কোশ্চেন। এ bomb of mass
30 kg at rest explodes into two pieces of masses 18 kg and 12 kg. The velocity of 18 kg mass is 6 meter per second. Then the kinetic energy of the other mass. দেখো তোমাকে এখানে চারখানা অপশন দিয়ে দিয়েছে। কি বলেছে, একটা 30 কেজির বোম আছে, সেটা ভেঙে দু টুকরো হলো, একটার মাস হচ্ছে আমার 18 কেজি, একটা হচ্ছে 12 কেজি। 18 কেজির মাসটা ভেলোসিটি হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আরেকটা যে মাস তৈরি হলো তার কাইনেটিক এনার্জি কত হবে। খুবই মানে ইজি একটা অঙ্ক। দেখো আমরা এখানে লিনিয়ার মোমেন্টাম কাজে লাগাবো, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এই সূত্রটা কাজে লাগাবো। কেননা কি, আমার এখানে লিনিয়ার মোমেন্টামটা কনস্ট্যান্ট, তাই তো। তাহলে দেখো আমার প্রথমে বোমটার ভেলোসিটি কত ছিল, 0, কারণ বলেছে এ বোম অফ মাস 30 কেজি অ্যাট রেস্ট মানে ভেলোসিটি 0। তাহলে 30 ইন্টু 0 ইকুয়াল টু ফাইনাল ভেলোসিটি কত হচ্ছে টুকরোগুলোর 18 ইন্টু 6 প্লাস 12 ইন্টু ভি। তাহলে এখান থেকে ভি এর ভ্যালু বেরিয়ে যাবে -9। মাইনাস কেন না, দেখো আমি লিখে রেখেছি নেগেটিভ সাইন ইন্ডিকেটস দ্যাট বোথ ফ্র্যাগমেন্টস মুভ ইন অপোজিট ডিরেকশন। এবার তুমি 12 কেজি মাসে তুমি ফাইনাল ভেলোসিটিটা পেয়ে গেলে, তাহলে তার কাইনেটিক এনার্জি কত হবে, হাফ mv স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 12 ইন্টু 9 এর স্কোয়ার, তাহলে 486 জুল, অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 3, এ বডি অফ মাস 3 kg is under a constant force which causes a displacement s in meters in time t given by the relation। একটা দূরত্ব আর সময় রিলেশন বলে দিয়েছে, s equal to 130 স্কোয়ার। বলেছে ফাইন্ড ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ইন 2 সেকেন্ড। দেখো এআইপিএমটি তে আসা কোশ্চেন, 2 সেকেন্ড পরে ওয়ার্ক ডান কত। দেখো তোমাকে যে ডিসপ্লেসমেন্ট বলে দিয়েছে s equal to 130 স্কোয়ার, তাহলে তুমি ভেলোসিটি পেয়ে যাবে dsdt equal to 230t, আর dt2 মানে অ্যাক্সেলারেশন হচ্ছে 2/3, জাস্ট দুবার ডেরিভেটিভ করেছি। এবার দেখো ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা জানি w equal to ইন্টিগ্রেশন ওভার f ds, তাই তো। f হচ্ছে আমার ফোর্স, তাহলে ফোর্সের ফর্মুলা আমরা কি জানি, f ইন্টু m ইন্টু অ্যাক্সেলারেশন মানে m ইন্টু dt2 ইন্টু ds। এই dsটাকে আমি পরের লাইনে দেখো ds dt ইন্টু dt করে নিয়েছি, করাই যায়। তাহলে কি এখানে হচ্ছে d2s dt2 আমি বার করে রেখেছি 2/3, আর ds dt আমি বার করে রেখেছি 2/3 ইন্টু t। এবার জাস্ট ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন লিমিট কি হবে, দেখো তোমাকে বলেছে ওয়ার্ক ডান ফাইন্ড করতে 2 সেকেন্ড পরে, তাহলে ইন্টিগ্রেশন লিমিট কত হবে 0 to 2। তাহলে ইন্টিগ্রেশন করো, তাহলে দেখো তোমরা পেয়ে যাবে 4/3 ইন্টিগ্রেশন ওভার 0 to 2 t dt। এবার t dt এর ইন্টিগ্রেশন করলে t²/2, এটা জাস্ট আপার লিমিট লোয়ার লিমিট বসো, অ্যান্সার পেয়ে যাবে 8/3 জুল, অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4, একটা ফিগার দিয়ে দিয়েছে, বলেছে ফোর্স F on the particle moving in a straight line varies with distance d as shown in the figure. The work done on the particle during its displacement 12 meter is, মানে 12 মিটার যেতে কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে। দেখো যখন তোমাকে একটা গ্রাফ দিয়ে দেবে ফোর্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট কার্ভ, সেখানে এরিয়া আন্ডার দ্য কার্ভই হচ্ছে তার ওয়ার্ক ডান। তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ বার করো, দেখো একটা ট্রায়াঙ্গেল পাচ্ছ, একটা রেক্টাঙ্গেল পাচ্ছ, তাহলে টোটাল ওয়ার্ক ডান হবে এরিয়া আন্ডার এফডি কার্ভ, তাহলে এরিয়া আন্ডার রেক্টাঙ্গেল প্লাস এরিয়া আন্ডার এরিয়া অফ দি ট্রায়াঙ্গেল। তাহলে রেক্টাঙ্গেলের এরিয়া কত হবে 2 ইন্টু 7 - 3, তাই তো। আর এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি কত 12 - 7, আর উচ্চতা হচ্ছে 2, তাহলে আমার টোটাল ওয়ার্ক ডান কত পেয়ে যাবে 13 জুল, অপশন ডি। দেখো এই কোশ্চেন এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন, আর খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এআইপিএমডিতে আসা কোশ্চেন। কি বলেছে, এ মাস অফ 0.5 kg মুভিং উইথ এ স্পিড অফ 1.5 মিটার পার সেকেন্ড অন এ হরাইজন্টাল স্মুথ সারফেস collides with a nearly weightless spring of force constant k equal to 50 Newton per meter. The maximum compression of the spring, মানে দেখো একটা বডি সেটা গিয়ে স্প্রিংটাতে ধাক্কা মারছে, বলছে তার স্প্রিং কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে আর বডিটার মাস আর ভেলোসিটি দিয়ে দিয়েছে, বলছে স্প্রিংটা কতটা কম্প্রেস হবে। ঠিক আছে, কম্প্রেশনটা কিসের উপর নির্ভর করবে, যে না বডিটার কাইনেটিক এনার্জির উপর। তার কাইনেটিক এনার্জি যত বেশি হবে কম্প্রেশন তত বেশি হবে, তত বেশি জোরে ধাক্কা মারবে তত বেশি কম্প্রেশন হবে। কাইনেটিক এনার্জি কম হলে কম জোরে ধাক্কা মারবে, কম্প্রেশনও কম হবে। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্ট লাইনটা পড়ো, দ্য কাইনেটিক এনার্জি অফ দি মাস ইজ কনভার্টেড ইন্টু এনার্জি রিকোয়ার্ড টু কম্প্রেস দ্য স্প্রিং হুইচ ইজ গিভেন বাই এ হাফ mv স্কোয়ার ইকুয়াল টু হাফ kx স্কোয়ার, যেটা আমি বললাম। এখানে কেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, তাহলে এক্স সমান কত, এক্স হচ্ছে কি পরিমাণ কম্প্রেশন হচ্ছে, এক্স সমান কত
রুট আন্ডার এম ভি স্কোয়ার বাই কে। দেখো তোমার সবকটা ভ্যালু গিভেন, এম এর ভ্যালু বলে দিয়েছে, বডিটার মাস হচ্ছে 0.5, ভেলোসিটি হচ্ছে 1.5, তাহলে 0.5 ইন্টু 1.5 এর স্কোয়ার ডিভাইডেড বাই কে, স্প্রিং কনস্ট্যান্ট কত 50। এবার দেখো সবকটা আমার এসআই ইউনিটে আছে, তাহলে আমার কম্প্রেশনের ইউনিটটাও আমার এসআই ইউনিটে হবে, মানে মিটার, তাহলে এক্স এর ভ্যালু বেরোবে 0.15 মিটার, অপশন এ। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো যাদের আমার পড়ানো ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর পাশে বেল আইকনটা বাজিয়ে দাও যাতে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। চলো নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে হাজির হব। থ্যাংক ইউ।